হ্যালো এভরিওয়ান। 2025-এ যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য আমি কেমিস্ট্রিতে রিভিশন ক্লাসগুলো দিচ্ছি। প্রথম দুটো চ্যাপ্টারের ক্লাস আমি করেছি। আজকে আমি তৃতীয় চ্যাপ্টার অর্থাৎ তড়িৎ রসায়নের উপরে তোমাদের একটা রিভিশন ক্লাস করব। আর এই ক্লাসে আমি তোমাদের জন্য এই বছরে যেগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টপিক সেগুলো আলোচনা করব। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, যদি সময় না পাও তাহলে ভিডিওটা সেভ করে নাও বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লে লিস্টে গিয়ে তোমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সব ভিডিওগুলো পেয়ে যাবে। আর তোমরা অনেকেই কমেন্ট সেকশনে গিয়ে ভিডিওটা না দেখে ভিডিওর পিডিএফ চাইবে। আমি তাদের জন্য বলতে চাইছি যে পিডিএফটা শুধু নিয়ে তোমাদের কোনো কাজে লাগবে না, কারণ এই লেখাগুলো তোমরা নিজের টেক্সট বইয়ে পেয়ে যাবে। তাহলে তোমাদের উপকারে ক্লাসটা তখনই আসবে যখন আমার সাথে সাথে খাতা কলম নিয়ে এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত একটা আমি যা যা বলছি ভালোভাবে শুনে নোটের সঙ্গে মিলিয়ে তোমরা দরকার হয় এগুলোকে স্ক্রিনশট নিয়ে আগে বুঝে তারপরে স্ক্রিনশট নিয়ে তোমরা সেগুলো একটা নিজের মতো করে রেডি করতে পারো। চলো আর কথা না বাড়িয়ে চ্যাপ্টারটা শুরু করি। তোমরা জানো তড়িৎ রসায়ন থেকে একটা এমসিকিউ প্রশ্ন পাবে, আর 4 নম্বরের যে 4টা শর্ট কোশ্চেন থাকে এমসিকিউর পরেই, সেখানে কিন্তু এই চ্যাপ্টার থেকে 1 নাম্বার প্রশ্ন পাবে আর এটা 3 নাম্বারের প্রশ্ন পাবে। তো এই চ্যাপ্টারে তোমাদের বেশিরভাগ ম্যাথমেটিক্যাল যে নিউমেরিক্যাল প্রবলেম গুলো আছে সেখানে কিন্তু তোমাকে প্রথমে যে কনসেপ্টটা রাখতে হবে সেটা হলো যে তুমি আগে যে তোমাকে তড়িৎ রাসায়নিক বিক্রিয়াটা দেওয়া হয়েছে কোনো প্রশ্নে, সেই তড়িৎ রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কোনটা জারণ হচ্ছে কোনটা বিজারণ হচ্ছে তোমরা সেটা নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবে। যে যে যেখানে দেখো এখানে কপার থেকে কপার 2+ মানে ইলেকট্রন মাইনাস হচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাই কপার 2+ হচ্ছে, তার মানে সেটা জারণ প্রক্রিয়া। সিলভার প্লাস থেকে সিলভার হচ্ছে মানে সিলভার নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করছে, তার মানে বিজারণ বিক্রিয়া। এগুলো তোমরা জানো। এবারে তোমাদের যেটা মনে রাখতে হবে যে আমাকে একটা কোষ বিক্রিয়া থেকে, এটা তড়িৎ রাসায়নিক বিক্রিয়া বা কোষ বিক্রিয়া বলতে পারি, এই কোষ বিক্রিয়া থেকে তোমাকে গ্যালভানীয় কোষের সংকেত লিখতে হবে। দেখো গ্যালভানীয় কোষের সংকেত লেখার জন্য যেটা মনে রাখবে যে প্রথমে অ্যানোড অর্ধ বিক্রিয়াটা হবে, অর্থাৎ যেটা জারণ হচ্ছে সেটা কিন্তু অ্যানোড অর্ধ বিক্রিয়াতে থাকবে। তোমাকে এইটা জাস্ট মনে রাখতে হবে, এটা খাতায় লিখতে হবে না, এটা মনে রাখতে হবে। অ্যানোড অর্ধ বিক্রিয়া আগে লিখবো, জারণটাকেই অ্যানোড অর্ধ বিক্রিয়া ধরবো, সেটা একটা এখানে সল্ট ব্রিজ এটা। তারপরে ক্যাথোড অর্ধ বিক্রিয়া যেটা বিজারণ বিক্রিয়া সেটা ক্যাথোড অর্ধ বিক্রিয়া। তাহলে এইভাবে দেখি উপরের রিয়াকশনটা দেখো, তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে জারণ জারণ কপার থেকে কপার 2+, তাহলে কপার মানে যেটা সলিড আকারে আছে এস ফর সলিড, একটা তারে দাড়ি দিয়ে কপার 2+, এবং তার যে মোলারিটি তার যে ঘনত্ব তার যে গাঢ়ত্বটা সেটা ব্র্যাকেটে লিখে দেবে। তারপর ডবল দাড়ি দ্যাটস মিন সল্ট ব্রিজ। তারপর দেখো সিলভার প্লাস থেকে সিলভার, তার মানে এটা দেখো বিজারণ হচ্ছে, তার মানে এটা ক্যাথোড অর্ধ বিক্রিয়াতে থাকবে। এইরকম ভাবে কিন্তু তোমাকে অর্ধ বিক্রিয়া লিখতে হবে। আবার অনেক সময় একটা এটা সংকেত, গ্যালভানীয় কোষের সংকেত, যে কোনো কোষের তড়িৎ রাসায়নিক কোষের এরকম সংকেত আমি লিখতে পারি। এবারে এই সংকেত থেকে আমি আবার কিভাবে রাসায়নিক বিক্রিয়াটা লিখবো, তোমাকে প্রথমেই যে কোনো প্রশ্নের কিন্তু তোমাকে অ্যানোড অর্ধ বিক্রিয়াটা লিখতে হবে। অ্যানোড অর্ধ বিক্রিয়া যেটাকে নিশ্চয়ই আমরা জারণ ধরছি, তাহলে জারণ যেখানে হচ্ছে সেটা হচ্ছে সেই বিক্রিয়াটাকে অ্যানোড অর্ধ বিক্রিয়া লিখবো। দেখো এটা জারণ। আর ক্যাথোড অর্ধ বিক্রিয়া দেখো বিজারণ। এবারে আমরা জারণ বিজারণের সমান সংখ্যক ইলেকট্রন বর্জিত হয়, দেখো এই জন্য এখানে 2 দিয়ে এখানে দুটো ইলেকট্রন বর্জন করেছে, তাহলে এটাও 2 দেওয়ার জন্য 2 আনার জন্য সিলভার প্লাস থেকে সিলভার হওয়ার জন্য একটা ইলেকট্রন প্রয়োজন, কিন্তু যেহেতু গ্রহণ ইলেকট্রন বর্জন এবং গ্রহণ সমান করতে হবে তাই 2 দিয়ে গুণ করে এই যে সমীকরণ অর্ধ বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করে আমরা পেয়েছি। এবারে এই দুটো বিক্রিয়াকে আমি যোগ করে দিলে এটা পেয়ে যাব। তাহলে আমি এটা থেকে রাসায়নিক বিক্রিয়া লেখার জন্য আগে অর্ধ বিক্রিয়া দুটো লিখবো, কোন দুটো অর্ধ বিক্রিয়া অ্যানোড অর্ধ বিক্রিয়াটা এই তার জন্য এইটা মনে রাখবে। এটা হয়ে যাওয়ার পরে আমাকে যে কাজটা করতে হবে সেটা হলো গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎচালক বল নির্ণয় করতে হবে, E0 সেল প্রমাণ তড়িৎচালক বল, যেটাকে আমরা ইএমএফও বলতে পারি। তাহলে তড়িৎচালক বল E0 সেল প্রমাণ, প্রমাণ বলার অর্থই হলো সেখানে কিন্তু নট আসবে, ই নট। এবার দেখো ই নট সেল সমান, তাহলে এইটা মনে রাখবে যে ক্যাথোড বিজারণ, এগুলো এই যে ই গুলো বিজারণ বিভবের মান,
আর E0 হচ্ছে প্রমাণ বিজারণ বিভবের মান। তাহলে ক্যাথোড বিক্রিয়ার বিজারণ বিভব মাইনাস অ্যানোড বিক্রিয়ার বিজারণ বিভব করে দিলেই ক্যাথোড বিক্রিয়াটাকে আগে লিখবো। দেখো এই জন্য একটা গ্যালভানিক কোষে রাইট সাইডে আর ফর রাইট সাইড, ডান পাশে যেটা আছে সেটার বিজারণ বিভব মাইনাস বাম পাশে যেটা আছে সেটার বিজারণ বিভব বিয়োগ করলে হয়ে যাবে। মেন এইটা মনে রাখবে যে ই নট সেল সমান ই নট ক্যাথোড, মানে প্রমাণ বিজারণ বিভব, ক্যাথোডের প্রমাণ বিজারণ বিভব মাইনাস অ্যানোডের প্রমাণ বিজারণ। এটা কিন্তু আমার অনেক কাজে, E0 সেল আমার অনেক কাজে লাগবে। পরে দেখবে আমি যখন অঙ্কের উদাহরণটা দেব তখন বুঝতে পারবে যে কত জায়গায় এই ই নট সেল বের করতে হবে। দেখো আমি কিছু কোশ্চেন দিয়েই বলছি যে গ্যালভানীয় কোষের প্রমাণ তড়িৎচালক বল নির্ণয় করো এবং সঙ্গে ধরো কোষ বিক্রিয়াও নির্ণয় করো। তাহলে তোমাকে একটা সংকেত দেওয়া হয়েছে, সংকেত মানে কোষের সংকেত থেকে তোমাকে প্রথমে কোষ বিক্রিয়া লিখতে হবে, তারপরে তড়িৎচালক বল ই নট সেল, প্রমাণ তড়িৎচালক ই নট সেল বের করতে হবে। তাহলে একই রকম দেখো, তাহলে আমি প্রথমে এই বিক্রিয়া থেকে আমি এটা কি জানি, অ্যানোড বিক্রিয়া। তাহলে অ্যানোড বিক্রিয়া আগে লিখে নিলাম। অ্যানোড বিক্রিয়ায় আমার মনে আছে যে আমি জারণ করব, জারণ বিক্রিয়াটাকে অ্যানোড বিক্রিয়া ধরবো। তাহলে দেখো ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম 2+ দুটো ইলেকট্রন ছেড়ে হয়েছে, আর সিলভার প্লাস থেকে সিলভার, সেটাও দেখো একটা ইলেকট্রন গ্রহণ করে, এবারে ইলেকট্রন গ্রহণ বর্জন সমান করার জন্য পুরোটাকে 2 দিয়ে গুণ করে আমি তাহলে কোষ বিক্রিয়াটা পেয়ে গেলাম। তার মানে দেখো এই ক্যাথোড বিক্রিয়া লিখে বা অ্যানোড বিক্রিয়া লিখে আমি কি সুবিধা পেলাম, আমি বুঝতে পারলাম যে যে এই যে আমি ই নট সেটে বিজারণ বিভব, ক্যাথোডের বিজারণ বিভব, তাহলে ক্যাথোডে ম্যাগনেসিয়াম ইনভলভ হয়েছে না সিলভার ইনভলভ হয়েছে, সেটা তাহলে ক্যাথোড বিক্রিয়াতে দেখো দেখতে পাচ্ছি সিলভার প্লাস থেকে সিলভার, তার মানে এই যে এর যে বিজারণ বিভবটা মাইনাস এর বিজারণ। দেখো এর একটা শর্টকাট নিয়ম আছে, সেটা তুমি সবসময় কি করবে, ই নট সেল বের করার জন্য বড়, দেখো বিজারণ বিভব যার বেশি সেই বেশি বড় মানটা থেকে ছোট মানটা বিয়োগ করে দেবে। তাহলে দেখো এখানে এই দুটো বিজারণ বিভবের মান দেওয়া আছে, তাহলে বড় এইটা বড়, তাহলে এইটা মাইনাস এইটা, তাহলে এইটা মাইনাস এই যে ছোট বিজারণ বিভব যেটা কম আছে সেটা বিয়োগ করে দেখো, তাহলে ই নট সেল এসে গেছে। তাহলে একই রকম ভাবে আমরা কিন্তু এটা কিন্তু একটা প্রমাণ কন্ডিশনে তার তড়িৎচালক বল নির্ণয় হলো। তাহলে মানে একটা প্রমাণ কন্ডিশনে 25°C উষ্ণতায় এবং সমস্ত যে আয়নগুলো তাদের গাঢ়ত্ব যখন 1 মোলার থাকবে, তখন সেই কন্ডিশনে তড়িৎচালক বল আমরা জাস্ট এইভাবে বের করতে পারি, ই নট সেল মাইনাস ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড। কিন্তু যদি তোমাদের যদি যে কোনো কন্ডিশনে ই নট সেল বের করতে দেয়, প্রমাণ কথাটা থাকলো না, এমনি থাকলো যে গ্যালভানীয় কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বা ই সেল নির্ণয় করো, তাহলে তার জন্য তোমাদের কিন্তু নাস্টের সমীকরণ লাগবে। দেখো সেই সমীকরণে বলা হচ্ছে ই সেল সমান ই0 সেল তোমাকে বের করতে হবে। ই সেল বের করার জন্য তোমাকে ই0 সেল মাইনাস 0.059 বাই এন লগ অফ ঘাত সহ যে তুমি বিক্রিয়ার যে সমীকরণটা মানে কোষ বিক্রিয়াটা পেয়েছো, যে কোষ বিক্রিয়াটা পেয়েছো সেই কোষ বিক্রিয়ার ঘাত সহ উপযুক্ত ঘাত সহ বিক্রিয়াজাত পদার্থের ঘনত্ব, আগে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বা ঘনত্ব বাই বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব। এগুলো মনে রাখো, একটা থিওরি এগুলো, তারপর মাঝে মাঝে আমি কোশ্চেন দিয়ে নোটটা সাজিয়েছি। তো সেখানে দেখো এখানে বলা হচ্ছে, এটা একটা মনে রাখবে, যদি তোমার হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে আমরা কিভাবে প্রেজেন্ট করি, দেখো বিভিন্ন তড়িৎদ্বারগুলো আমরা এভাবে প্রেজেন্ট করছি, সেটাকে অর্ধ বিক্রিয়াগুলোকে। তো হাইড্রোজেনের ক্ষেত্রে তড়িৎদ্বারটাকে মানে কোষের সংকেতে হাইড্রোজেন তড়িৎদ্বারটাকে এইভাবে লেখা হয়। সেটা যদি আমি জারণ অর্ধ বিক্রিয়া রূপে থাকে হাইড্রোজেন তড়িৎদ্বারটা, সেটা তাহলে প্রথমে প্লাটিনাম H2 থেকে H+, দেখো নিশ্চয় H2 থেকে H+ কি করে হয়, ইলেকট্রন ছেড়ে দিয়েই, তাই জারণ রূপে এভাবে থাকে। আর বিজারণ রূপে যদি লিখতে হয় তাহলে আমি এটাকে উল্টে দেবো, তাহলে দেখো H+ থেকে H2, তাহলে H+ থেকে H2 হওয়ার জন্য তো ইলেকট্রন H+ গুলোকে ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাহলে সেটাকে আগে লিখেছি। প্লাটিনাম তড়িৎদ্বারটা এখানে ব্যবহার করা হয়। তাহলে হাইড্রোজেন তড়িৎ কোষটা কিন্তু এভাবে প্রকাশ করা হয়, সেটা একটু মাথায় রেখো। আর একটা জিনিস মাথায় রেখো যে প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বার বিভব মানে E0 হাইড্রোজেন থেকে H2, মানে একটা হাইড্রোজেন থেকে হাফ অণু হাইড্রোজেন অণু পাওয়া যাবে, একটা H+ থেকে হাফ অণু হাইড্রোজেন, এই জন্য হাফ দিয়েছি, হাফ অণু হাইড্রোজেন অণু। তাহলে সেই যে মানে হাইড্রোজেন কোষের প্রমাণ তড়িৎ বিভব সেটার কিন্তু মান 0 ধরতে হবে।
দেখো এবারে আমি জাস্ট উদাহরণগুলো দিয়েছি, তোমরা উদাহরণগুলো দেখলেই বুঝতে পারবে। এরকম দেখো যে কোনো কন্ডিশনে জাস্ট প্রমাণ কথাটা নেই, বলছে যে কোষের তড়িৎচালক বল বের করো, তার জন্য একটা তোমাকে কোষের সংকেত দিয়ে দিয়েছে। আর কি দিয়েছে না একটা, এখানে দেখো একজনের মাত্র বিজারণ বিভব দিয়েছে, অথচ E0 সেল বের করার জন্য দুজন লাগবে, কিন্তু এখানে কেন দিয়েছে সেটা আমি অঙ্ক করলেই বুঝতে পারবে। তো এখানে দেখো প্রথমে আমি লিখবো যে অ্যানোড অর্ধবিক্রিয়া, এটা থেকে আমি বুঝে যাবো যে এটা অ্যানোড অর্ধবিক্রিয়া যেটা জারণ হচ্ছে, এবং ক্যাথোড অর্ধবিক্রিয়া লিখে আমি কোষ বিক্রিয়া আমাকে লিখতেই হবে। কোষ বিক্রিয়াটা আমি লিখে নিলাম, নার্সের ইকুয়েশনে বসার জন্য কোষ বিক্রিয়াটা দরকার। তো এখানে দেখো বিক্রিয়া অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা কিন্তু এন এর মান, যে নার্সের ইকুয়েশনে যে এন এর মান কিন্তু সেটা কি বিক্রিয়া অংশগ্রহণ কতগুলো ইলেকট্রন অংশগ্রহণ করেছে, মানে দুটো অ্যানোড অর্ধবিক্রিয়া ক্যাথোড অর্ধবিক্রিয়া ইলেকট্রন সংখ্যা সমান করার পরে যে ইলেকট্রন সংখ্যাটা আসবে সেটাই অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা। তাহলে সেই সমীকরণ অনুযায়ী ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই এন, এন এর মানে এখানে 2, এবার লগ সহ। এবার আমি যদি এই ইকুয়েশনটাকে এই ইকুয়েশন থেকে এটা সূত্র, সেটাকে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে ই সেল সমান এটা E0 সেল আমরা আলাদা করে বের করতে বা এখানেই বের করে নিতে পারি, সেটা আমরা কি জানি ক্যাথোড মাইনাস অ্যানোড, তার মাইনাস এটা তাহলে 2 করলাম। আর লগ দেখো আমি কি বলেছি, দেখো উপযুক্ত ঘাত সহ, তাহলে এখানে এক আছে, সামনে কোনো সংখ্যা নেই, সংখ্যা যদি এখানে 2 থাকতো সেটা এখানে স্কয়ারে চলে যেত, সেইটাই বলছি ঘাত। তাহলে এখানে দেখো ক্যাডমিয়ামের মোলারিটি, আর যেহেতু গ্যাস তার আমি আংশিক চাপেই গ্যাসটাকে তার গাঢ়ত্বটাকে প্রকাশ করি, তাই এখানে PH2 লিখেছি। আর এই থার্ড প্যাকেটের মধ্যে মানে মোলার গাঢ়ত্বটাকে বোঝাচ্ছে। তাহলে ক্যাডমিয়ামের এখন আবার বিক্রিয়কগুলোর, আর দেখো এখানে এই যে 2 আছে বলে আয়নীয় রূপে, এই যে 2টা দেখো উপরে ঘাত চলে গেছে, ঘাতের 2টা চলে গেছে। তাহলে এইভাবে বসানোর পরে এবারে দেখো এইখানেই আমি E0 ক্যাথোড, তাহলে ক্যাথোডে কে হচ্ছে হাইড্রোজেন, দেখো হাইড্রোজেন তড়িৎদ্বার, প্রমাণ হাইড্রোজেন তড়িৎদ্বারের মান এক্ষুনি আমি বলে গেলাম 0। তাহলে এই জন্য দেখো আমি 0 বসিয়েছি মাইনাস, তাহলে এর যে বিজারণ বিভব ক্যাডমিয়াম যেটা অ্যানোড অর্ধবিক্রিয়াতে অংশগ্রহণ করছে সেটার বিজারণ বিভবটা বসিয়ে দিলাম, এবং বাকি সবের মান বসিয়ে কিন্তু ক্যালকুলেট করে আমি ই সেলটা পেয়ে যাব। আর একটু থিওরি, এই আমি বলেছিলাম যে E0 সেল বের করতে পারলে কিন্তু তোমরা আরো একটা প্রশ্নের উত্তর দিতে পারবে, সেটা কি বৈদ্যুতিক কার্য। একটা কোষের বৈদ্যুতিক কার্য সে কতটা কার্য করতে পারবে সেটাও কিন্তু আমি ক্যালকুলেট কিভাবে করতে পারবো না, ডব্লিউ সমান মানে বৈদ্যুতিক কার্য ডব্লিউ সমান NF E0 সেল, কার্যটাকে আমরা জুলেই প্রকাশ করব। এখানে এন কি অংশগ্রহণকারী ইলেকট্রন সংখ্যা, আর এফ কি ফ্যারাডে 96,500 কুলম, 1 ফ্যারাডে মানে 96,500 কুলম। আর E0 সেল মানে কি কোষের প্রমাণ তড়িৎচালক বল, সেটা আমরা আগেই বের করা দেখলাম। তাহলে সেটা বসিয়ে দিয়েই কিন্তু আমি বৈদ্যুতিক কার্যটা পেয়ে যাব। একই রকম ভাবে আরো একটা থিওরি, আরো একটা সূত্র মনে রাখবে, সেটা কি না গিবস মুক্ত শক্তি, প্রমাণ গিবস মুক্ত শক্তি, প্রমাণ মুক্ত শক্তির মানটা কি করে পাবো, ডেল জি জিরো সমান মাইনাস, এই যে ইকুয়েশনটা পেলাম তার আগে জাস্ট সাইনটা চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে, মাইনাস NF E0 সেল। এখানে একটা জিনিস আমাকে খুব ভালোভাবে মনে রাখতে হবে যে কোনো কোষের যদি এইভাবে ক্যালকুলেট করে ডেল জি জিরোর মান নেগেটিভ হয় তবেই বুঝবে যে সেই কোষ বিক্রিয়াটা হওয়া সম্ভব, বা সেই কোষ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্তভাবে হবে, বা সেই বিক্রিয়াটা ঘটবে। ওই এই ডেলজি থেকেই একটা প্রশ্ন দিয়েছি যে পদার্থ বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করো, অর্থাৎ এই বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত হবে বা বিক্রিয়াটি কি সম্ভব, এরকম প্রশ্ন থাকতে পারে। তাহলে তুমি একই রকম ভাবে এই বিক্রিয়াটা থেকে যেটা জারণ হচ্ছে সেটাকে তুমি অ্যানোড অর্ধ বিক্রিয়া লেখো, আর যেটাকে বিজারণ হচ্ছে সেটা ক্যাথোড অর্ধ বিক্রিয়া বা ক্যাথোড বিক্রিয়া লেখো। লেখার পরে তুমি অ্যানোড আর ক্যাথোড বুঝে গেলে, তাহলে ক্যাথোডে এই কাপলটা ক্যাথোড আর এই কাপলটা অ্যানোড, তাহলে এইখানে আমি বুঝে গেলাম কোনটা ক্যাথোড কোনটা, বা আমি যেটা বলেছি যে এটা দেখবে আমি যদি এইখানে এই প্রশ্নটা যদি এটা তোমাকে চেক করতে বলেছে, তাই তোমাকে অবশ্যই ক্যাথোড অ্যানোড লিখে করতে হবে। এখানে যদি তুমি আমার সেই আগের নিয়মটা ফলো করো যে বড় থেকে ছোট বিয়োগ করে দেবে, তাতে কিন্তু হবে না, কারণ এখানে তো তোমাকে বলেছে হবে কিনা, যদি বড় থেকে ছোট বিয়োগ করে দাও তাহলে তো সবসময় বিক্রিয়াটা হবে, বোঝাবে। তাই তোমাকে করতে হবে। তাহলে এখানে E0 সেল ক্যাথোড মাইনাস, তাহলে ক্যাথোডের নিশ্চয়ই তাহলে এরা ইনভলভ, তাহলে দেখো তার মানটা লিখে দিলাম। ক্যাথোডের কপারের ইনভলভমেন্টটা দেখতে পাচ্ছি, কপার প্লাস থেকে কপার 2 প্লাস থেকে কপার, তাহলে সেটা 0.34 মাইনাস, আর এখানে দেখো সিলভারের লিখে আমি পেলাম মাইনাসে। এইখানেই বুঝে গেলাম যে E0 সেল যদি মাইনাসে আসেই তাহলে বুঝবে। দেখো আমি ডেল জি জিরোর মানটা কি,
মাইনাস, তাহলে এন এর মান তো কখনো মাইনাস হওয়া সম্ভব না, এন একটা ইলেকট্রন সংখ্যা, এফ ও ফ্যারাডে 96,500 সেটা পজিটিভ সংখ্যা। তো E0 সেল কখনো মাইনাস হতে পারে, প্লাস হতে পারে। এখানে মাইনাস হওয়ার অর্থই হলো তাহলে ডেল জি জিরো অবশ্যই প্লাস হবে, কারণ এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তার মানে আমি কি বলতে পারবো যে বিক্রিয়াটা সম্ভব নয়, মানে বিক্রিয়াটা স্বতঃস্ফূর্ত নয়। দেখো একই রকম একটা প্রশ্ন, কপার সালফেট দ্রবণকে সিলভার নির্মিত পাত্রে কি সংরক্ষণ করা যাবে? দেখো এটা তুমি কিভাবে করবে, দেখো সংরক্ষণ কখন করা যাবে, যদি কপার সালফেট সিলভারের সঙ্গে বিক্রিয়া করে নেয়, তা বিক্রিয়া করলে তো সিলভার পাত্রটা ক্ষয়ে যাবে, তাহলেই বলবো যে সংরক্ষণ করা যাবে না। তাহলে বিক্রিয়া করলেই বলবো যে সংরক্ষণ করা যাবে না, আর বিক্রিয়া যদি না করে তবে বলবো যে সংরক্ষণ করা যাবে। তো আমি ধরে নেবো যে সংরক্ষণ করা যাবে না, তাতে করে আমার বিক্রিয়াটা আমি পেয়ে যাব। বিক্রিয়াটা দেখে বুঝতে হবে সেই বিক্রিয়াটা সম্ভব কিনা, সেটা আমি ডেল জি জিরোর মান নির্ণয় করে দেখে নেব। তাই আমি প্রথমে ধরে নেবো যে সংরক্ষণ করা যাবে না। তার মানে কি, এই যে কপার সালফেটের মধ্যে কপার 2+ আছে, সে সিলভারের সঙ্গে বিক্রিয়া করে সিলভারকে সিলভার প্লাস করে দেবে, আর কপার 2+ কপারে বিজারিত হবে। তার মানে আমি তাহলে এই বিক্রিয়াটা থেকে এখানেও বুঝে নিচ্ছি যে ক্যাথোড বিক্রিয়াটা কোনটা, যেটা বিজারণ বিক্রিয়া সেটাই ক্যাথোড বিক্রিয়া, আর যেটা জারণ বিক্রিয়া সেটা অ্যানোড বিক্রিয়া। তো এখানে জারণ বিজারণটা বেছে নিয়ে আমি যদি E0 সেল বের করি, তাহলে ক্যাথোড মাইনাস অ্যানোড দেখবো, তাতে করে দেখবো যে নেগেটিভে মানটা আসছে, তার মানে ডিএলজি জিরো কি আসবে, পজিটিভ, যেহেতু E0 সেল নেগেটিভ। তার মানে কি, পজিটিভ হওয়ার অর্থই হলো যে এই বিক্রিয়াটা হবে না। তাহলে বিক্রিয়াটা হবে না মানে সংরক্ষণ করা সম্ভব, অর্থাৎ প্রদত্ত বিক্রিয়াটি সম্ভব নয়, মানে এই বিক্রিয়াটা সম্ভব নয়। তার মানে আমি বলতে পারি যে তাই কপার সালফেটকে সিলভার নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে। খুব প্রশ্ন আসে, সেটা হচ্ছে সাম্য ধ্রুবক বের করানো। সাম্য ধ্রুবকের মান আমরা জানি যে লগ কে সমান NFE0 সেল বাই 2.303 RT। তাহলে এখানে আর ব্যাপারগুলো কি বুঝিয়েছে তোমরা দেখে নিও। আর এটা মনে রাখবে যে সাম্যাবস্থায় ই সেল সমান 0 হবে। ওর জন্য একটা অঙ্ক দিয়েছি, সেখানে একটু দেখে নিও, জাস্ট অঙ্কটার একটা স্ক্রিনশট নিয়ে অঙ্কটা তোমরা দেখে নিতে পারো। যেখানে আমি দেখিয়েছি কি যে অঙ্কটাতে তোমাকে আগে E0 সেল বের করতে হবে, তারপর E0 সেল বের করানোর পরে সেই E0 সেল এখানে বসিয়ে সেখানে কিন্তু আমি কে এর মানটা, অর্থাৎ সাম্য ধ্রুবকের মানটা আমি ক্যালকুলেট করতে পারবো। আরেকটা বিষয় দেখো, বিক্রিয়া কোশ্চেন দেখো, সাম্য অবস্থায় একটা বিক্রিয়াজাত পদার্থের উপযুক্ত ঘাত সহ গাঢ়ত্ব বা বিক্রিয়ক পদার্থগুলোর উপযুক্ত ঘাত সহ গাঢ়ত্ব, সেটা একটা সাম্য অবস্থায় হলে সেটাকে আমরা কি বলি, সাম্য ধ্রুবক। কিন্তু যদি বিক্রিয়ার অন্য কোনো মুহূর্তে সাম্য অবস্থায় নেই, এরকম কোনো একটা মুহূর্তে বিক্রিয়ার কোশেন্ট বের করতে পারি। বিক্রিয়ার কোশেন্ট সমান কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে ঘাত সহ বিক্রিয়াজাত পদার্থগুলোর গুণফল বা উপযুক্ত ঘাত সহ বিক্রিয়ক পদার্থগুলোর গুণফল করলেই আমি বিক্রিয়ার কোশেন্টটা পেয়ে যাব। দেখো একটা আমার প্রশ্ন আছে যে বিক্রিয়ার কোশেন্ট বের করো, তাহলে এর জন্য তোমাকে কি করতে হবে, আগে কোষ বিক্রিয়াটা লিখতে হবে। অ্যানোড বিক্রিয়া ক্যাথোড বিক্রিয়া লিখে কোষ বিক্রিয়াটা লিখবে। কোষ বিক্রিয়াটা লেখা হয়ে গেলেই তুমি তার কোশেন্ট, তার দেখো বিক্রিয়ক জাত পদার্থগুলোর যে ঘাত সহ করেছি। দেখো যখন কোনো একটা সলিড হয়, তার আমি দেখো সিলভারের যখন সলিড হয়েছে তার কিন্তু আমি 1 ধরে নেব, কারণ যে কোনো কঠিনের তার সক্রিয় ভরকে আমরা 1 ধরবো। তো সেইভাবে দেখো জিঙ্কেরও এখানে 1 ধরেছে, আর বাকি জিনিসের গাঢ়ত্ব কিন্তু এইখানে দেওয়া আছে। তো এইভাবে আমরা এইরকম কিন্তু অঙ্ক তোমরা পাবে। দেখো এবারে আমরা একটা অন্য টপিকে চলে যাচ্ছি, যেখানে পরিবাহিতার বিষয়ে আলোচনা করব। তো এখানে পরিবাহিতা, প্রথমে আপেক্ষিক পরিবাহিতা, যেটা কাপ্পা দিয়ে প্রকাশ করি। আপেক্ষিক পরিবাহিতা সমান কি, পরিবাহিতা গুণিত কোষ ধ্রুবক। এটাকে আমরা কোষ ধ্রুবক বলতে পারি L/A। এল মানে কি না, তড়িৎদ্বার দুটোর মধ্যে, একটা কোষের যে তড়িৎদ্বার দুটো আছে তার দুটোর মধ্যে দূরত্ব। এ মানে কি, এক একটা তড়িৎদ্বারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে আমরা এই কাপ্পার সমান পেয়ে যাচ্ছি L ইন্টু এল, বড় এল মানে এটা পরিবাহিতাটা বোঝানো হচ্ছে, ইন্টু ছোট এল অর্থাৎ দূরত্ব, তড়িৎদ্বার দুটোর মধ্যে দূরত্ব। বাই এই কোশ্চেনটা তোমরা ভালোভাবে মনে রাখবে, এই কোশ্চেন দিয়ে কিন্তু অঙ্ক আসতে পারে। তো এখানে দেখো, আর এখানে আবার আমরা পরিবাহিতাকে 1/r করতে পারি। আর মানে রোধ জানো, তাহলে তখন ইকুয়েশনটা এটা দাঁড়াবে। এই যে আপেক্ষিক পরিবাহিতার এককগুলো আমি বলে দিয়েছি। আপেক্ষিক পরিবাহিতার একক বা কোষ ধ্রুবক কি না, L/, এটাকে আমরা কিন্তু কোষ ধ্রুবক বলি। এল অর্থাৎ সেন্টিমিটারে, আর এ হচ্ছে ক্ষেত্রফল মানে সেমি স্কোয়ার, তাহলে তার একক হবে সেমি ইনভার্স, অর্থাৎ ইউনিট ইনভার্স। মিটার দিয়ে যদি করি মিটার ইনভার্স। এভাবে আমি আরো একটা এখানে থিওরি মনে রাখবে।
আপেক্ষিক পরিবাহিতা থেকে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতাটা বের করতে পারবো এই ইকুয়েশন থেকে। দেখো এই শুধু এটা বড় ল্যামডা, ক্যাপিটাল ল্যামডা সমান কাপ্পা ইন্টু 100/n, এন হলো নর্মালিটি। তাহলে এটা আমরা আপেক্ষিক পরিবাহিতা থেকে আমরা তুল্যাঙ্ক পরিবাহিতাটা নির্ণয় করতে পারবো। তুল্যাঙ্ক পরিবাহিতার সংজ্ঞাটাও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে, তোমরা একটু করে নিও। তুল্যাঙ্ক পরিবাহিতার এককও কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট আছে, এসআই একক, সিজিএস একক, সংজ্ঞা এবং তার গাণিতিক ফর্মুলাটা মনে রাখো, যেটা আমাদের অঙ্ক করার কাজে লাগবে। এই মোলার পরিবাহিতা দিয়ে কোশ্চেন এসেছে একক, আগের বারে এসআই একক, তাই মোলার পরিবাহিতার আপাতত ইকুয়েশনটা মনে রাখবে যে মোলার পরিবাহিতা। তাহলে দেখো শুধু ল্যামডা হচ্ছে তুল্যাঙ্ক পরিবাহিতা বোঝাচ্ছে, আর ল্যামডা এম মোলার পরিবাহিতার বোঝে, এম ফর মোলার বোঝো। তাহলে সেই মোলার পরিবাহিতা একই রকম সূত্র, কাপ্পা, এখানে শুধু এন এর বদলে কি মোলারিটি, 1000/মোলারিটি। তাহলে একই রকম ভাবে তাহলে তুল্যাঙ্ক পরিবাহিতা বাই মোলার পরিবাহিতা সমান m/n, মোলারিটি বাই নর্মালিটি। তাহলে এটাকে আমরা সহজে ক্যালকুলেট করতে পারি 1/z করে। 1/z, জেড মানে কি, একটা ধরো তোমাকে কোনো একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেটা দিয়েছে, মানে আয়নীয় যে যৌগটা আছে সেই যৌগের মধ্যে ক্যাটায়ন সংখ্যা ইন্টু ক্যাটায়নের আধান করলে আমি জেড এর মান পেয়ে যাব। আমি দেখাচ্ছি, দেখো একটা সূত্র দিয়ে, একটা প্রশ্ন দিয়ে দেখাচ্ছি যে সোডিয়াম সালফেটের জলীয় দ্রবণের অসীম লঘুতায় তুল্যাঙ্ক পরিবাহিতা। দেখো অসীম লঘুতায় বললে এখানে এই যে ল্যামডা নট কথাটা চলে আসবে, ল্যামডা জিরো। সম উষ্ণতায় তাহলে ল্যামডা জিরো এম এর মান কত, তাহলে অসীম লঘুতায় তার তুল্যাঙ্ক পরিবাহিতাটা বলে দিয়েছে, তাহলে ওই একই উষ্ণতায় মোলার পরিবাহিতা কত। তাহলে আমি সেটা তো জানি যে তুল্যাঙ্ক পরিবাহিতা বাই মোলার, এটা অসীম লঘুতায় বলে দু ক্ষেত্রে আমি জিরোটা দিয়েছি, নট দিয়েছি। 1/z, এটা আমরা এক্ষুনি পেলাম। জেড এখানে দেখো Na2SO4 এর, তাহলে যদি ক্যাটায়ন সংখ্যা কি 2, তাহলে ক্যাটায়ন সংখ্যা 2 আর এর যে চার্জ কত, আর ক্যাটায়নের আধান 1, তাহলে 2 + 1 = 2 এলো। তাহলে আমরা এই ল্যামডা জিরো এম সমান 2z ইন্টু এ জিরো ল্যামডা পাচ্ছি, তাহলে 2 ল্যামডা, অর্থাৎ তুল্যাঙ্ক পরিবাহিতার দ্বিগুণ হলো তার মোলার পরিবাহিতা। দেখো তাহলে তোমরা যদি এই বিষয়টা মনে রাখো, এখান থেকে তোমরা এই অঙ্কগুলো খুব সহজেই একবারে মানগুলো বসিয়েই ক্যালকুলেট করতে পারবে। দেখো তোমাকে এই অঙ্কে তোমাকে এই ল্যামডা এম বের করতে বলেছে, কিন্তু তোমাকে আপেক্ষিক পরিবাহিতাটা বলে দেয়নি। তার জন্য আমি কি করে নিয়েছি, আপেক্ষিক পরিবাহিতাটা এই যে এই সূত্র থেকে আপেক্ষিক পরিবাহিতাটা বের করে নিয়েছে। তারপর আপেক্ষিক পরিবাহিতাটা বের করে আমি এখানে মোলারিটি বলে দিয়েছে, এই মোলারিটিটা বসিয়ে কিন্তু আমার অঙ্কটা ডাইরেক্টলি চলে আসছে। একই রকম ভাবে দেখো এই অঙ্কটাতেও তোমাকে মোলার পরিবাহিতাটা বের করতে বলেছে। মোলার পরিবাহিতা বের করানোর জন্য তোমাকে কাপ্পা, আগে আপেক্ষিক পরিবাহিতাটা বের করতে হবে। এখানে কোষ ধ্রুবকেও মান বের করতে বলছে, তাই কোষ ধ্রুবক করে নিয়েছি L/A, তারপরে কাপ্পা বের করে নিলাম। তারপরে দেখো মোলারিটিটা এটা একবারে দেয়নি, মোলারিটিটাও এখানে বের করতে হবে। মোলারিটিটার সংজ্ঞাটা জাস্ট একটু মনে রাখো, মোলারিটি মানে 1 লিটার দ্রবণে কত মোল আছে, কত মোল দ্রাবক আছে, কত মোল দ্রাব আছে, ক্লাস 11-এ তোমরা করেছো 1 লিটার দ্রবণে কত মোল দ্রাব আছে। তাহলে এখানে দেখো 50 গ্রাম পার লিটার কেসিএল, কেসিএলটা দ্রাব, তাহলে সেটা কত আছে না 1 লিটারে 50 গ্রাম আছে। তাহলে আমাকে 1 লিটারে কত মোল আছে কেসিএল, কেসিএল 50 গ্রাম আছে, কিন্তু আমাকে বের করতে হবে তাহলে 50 গ্রাম মানে কেসিএল এর কত মোল। দেখো কোনো মোল সংখ্যা আমরা কি করে বের করতে পারি, প্রদত্ত ভর বাই তার আণবিক ভর। দেখো এই যে কেসিএল এর আণবিক ভর দেওয়া আছে, প্রদত্ত ভর বাই আণবিক ভর করলেই কিন্তু তার মোল সংখ্যা, অর্থাৎ সেটাই 1 লিটারের মধ্যে আছে, তার মানে সেটাই মোলারিটি। দেখো এবারে তাহলে আমি কাপ্পা পেয়ে গেলাম, মোলারিটি পেয়ে গেলাম, বসিয়ে দিলে উত্তরটা পেয়ে যাবে। এবং উত্তরটা ক্যালকুলেট করে তোমরা দেখে নেবে। এবারে একই রকম একটা বিষয়, এটাও একটু মনে রাখবে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের বিয়োজন মাত্রাটা আমরা কি করে পাবো। বিয়োজন মাত্রাটা দশমিকেও থাকতে পারে বা শতাংশের হিসাবে করলে এখানে ইন্টু 100 করবো, কিন্তু তার বিয়োজন মাত্রার যে সমীকরণটা সেটা মনে রাখবে যে মোলার পরিবাহিতা বাই অসীম লঘুতায় মোলার পরিবাহিতা করলেই কি আমি বিয়োজন মাত্রাটা পেয়ে যাবো। এবারে কিন্তু এই যে থিওরিটা কিন্তু এইটা কিন্তু খুব শর্ট কোশ্চেন, ওই যে বললাম যে যেটা 1 নম্বরের প্রশ্নগুলো হয় তোমাদের, 4 নম্বরের যে 4টা প্রশ্ন থাকে সেখানে যে 1 নম্বরের প্রশ্ন, এখানে এই চ্যাপ্টার থেকে একটা 1 নম্বরের প্রশ্ন পাবে, বা এমসিকিউ প্রশ্নে তোমরা কিন্তু এই থিওরিটা থেকে অনেক প্রশ্ন পেতে পারো। সেটা কি, দেখো সিম্পল একটা থিওরি, তোমরা যদি একটু বোঝো ভালো করে কিন্তু এই প্রশ্নগুলো করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। সেটা দেখো এন যোজ্যতা বিশিষ্ট একটি আয়নের আধান বা তড়িতের পরিমাণটা আমরা কি করে বের করতে পারবো। একটা আয়নের, এটা মাথায় রেখো, একটা আয়নের আমরা কিভাবে তার মধ্যে কতটা আধান আছে বা কতটা
তড়িৎ আছে সেটা কি করে বের করতে পারবো, NF বাই NA। এন এখানে কি যোজ্যতা, যোজ্যতা বলতে বলতে ধরো যে আয়নটা দেওয়া আছে, যে একটা আয়ন দেওয়া আছে, যে কোনো একটা আয়নের চার্জের সংখ্যাটাই কি তার যোজ্যতা। এফ কি 96,500 যেটা বলেছি, আর NA হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে এই সূত্র দিয়ে আমরা পেয়ে যাচ্ছি। এবারে তাহলে যদি একটি না বলে 1 মোল থাকে, তাহলে দেখো 1 মোল মানে তার মধ্যে কতগুলো আয়ন আছে, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে এখানে এটা একটার জন্য, তাহলে 1 মোলের জন্য অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে এটা গুণ হয়ে যাবে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা কেটে গিয়ে তাহলে কি থাকবে, 1 মোলের জন্য হবে NA। এটাও কিন্তু আমার খুব কাজে লাগবে, এই সূত্রটা কিন্তু আমার খুব কাজে লাগবে। 1 মোল আয়নের আধান কত, NA। এইরকম টাইপের তোমরা কিন্তু প্রশ্ন পাবে। যেমন ধরো কপার 2 প্লাস আয়ন দ্বারা বাহিত তড়িতের পরিমাণ কত, তাহলে কপার 2 প্লাস এর মধ্যে তার যোজ্যতা কত। তারপরে একটা প্রশ্ন দেখো, AlCl3 দ্রবণ থেকে 2 মোল অ্যালুমিনিয়াম সঞ্চিত করতে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত। অর্থাৎ AlCl3 কে আমরা তড়িৎ বিশ্লেষণ করব, সে তাহলে ক্যাটায়ন ক্যাথোডে গিয়ে সে কি করবে, ইলেকট্রন গ্রহণ করে, তাহলে এক মোল থেকে আমরা 1 মোল Al3+ পাবো। তাহলে 1 মোল Al3+ থেকে 1 মোল 3টে ইলেকট্রন গ্রহণ করেই 1 মোল অ্যালুমিনিয়াম পাওয়া যাবে। তাহলে অনেক সময় যে N এর সংখ্যাটা যোজ্যতাও বোঝায়, এখানে যোজ্যতা 3 বোঝাচ্ছে, বা অনেক সময় N এর সংখ্যাটা কতগুলো ইলেকট্রন গ্রহণ করেছে বর্জন করছে সেটাও বোঝায়। তাহলে এখানে দেখো সেটাই একই বিষয়, যোজ্যতা মানে তার চার্জ সংখ্যাটাও ভাবতে পারি, বা কতগুলো ইলেকট্রন গ্রহণ বর্জন করছে সেই সংখ্যাটাকেও আমি ধরতে পারি। তাহলে 1 মোল করতে, তাহলে দেখো আমি বলেছিলাম NF, 1 মোলের জন্য NF, N মানে ওই ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা। তাহলে এখানে যোজ্যতা বা ইলেকট্রন সংখ্যা কত, 3F। তাহলে 2 মোলের জন্য 6F, তাহলে 2 মোলের জন্য এটা 6F। একই রকম দেখো, সিলভার নাইট্রেট, জিঙ্ক সালফেট, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের 1 মোল জলীয় দ্রবণে পৃথকভাবে তড়িৎ বিশ্লেষণ করলে প্রয়োজনীয় তড়িতের পরিমাণ কত। মানে তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে Ag+ আছে, এর মধ্যে Zn2+, এর মধ্যে Al3+, তাহলে এর জন্য তড়িৎ লাগবে 1 ফ্যারাডে, 1, এখানে কি 2 ফ্যারাডে, এখানে কি 3 ফ্যারাডে। তাহলে অনুপাত কত, 1:2:3। তো এখানে দেখো 2 মোল MnO4 মাইনাস থেকে Mn2+ আয়নে বিয়োজিত করতে, তাহলে দেখো MnO4 থেকে Mn2+ হতে কতগুলো ইলেকট্রন ইনভলভ হয়েছে সেটা বের করার জন্য Mn এর তুমি জারণ সংখ্যা বের করো, তাহলে 7 পাবে। দেখো জারণ সংখ্যা এইভাবে বের করার নিশ্চয় তোমরা জানো। আর এখানে জারণ সংখ্যা +2, তাহলে কতগুলো, +7 থেকে +2 হয়েছে 5টা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ইলেকট্রন সংখ্যা 5। তাহলে 1 মোলের জন্য প্রয়োজনীয় তড়িৎ 5 ফ্যারাডে। তাহলে এখানে বলছে 2 মোলের জন্য, তাহলে সেটা হবে 10 ফ্যারাডে। আছে সেটা হচ্ছে জ্বালানি কোষ। জ্বালানি কোষের সংজ্ঞাটা তোমরা একটু মুখস্থ রাখবে। কোলরাসের সূত্র কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট, 2025-এর জন্য বলতে গেলে যেন এসেই গেছে। কোলরাসের সূত্রটা কি এটা পড়ে নিও। তারপর দেখো কোলরাসের সূত্র দিয়ে তোমরা অঙ্কগুলো করতে জানো নিশ্চয়ই, সেখানে ব্যাপারটা বুঝাবে যে আয়নীয় যে একটা অণুর যে তার মোলার পরিবাহিতা সমান তার যে মোট ক্যাটায়নের মোলার পরিবাহিতা প্লাস মোট অ্যানায়নের মোলার পরিবাহিতা, সেটাকে সমষ্টির সমান হবে। তাহলে সেটাকেই কাজে লাগিয়ে এই অঙ্কগুলো জানো। ধরো তোমাকে বললো এদের মোলার পরিবাহিতা দিয়ে দিয়েছে এই 3টে যৌগের, তোমাকে আরেকটা অন্য যৌগের মোলার পরিবাহিতাটা জানতে চাইছে, তাহলে সেটার জন্য আমাকে ওই যৌগের মোলার পরিবাহিতাটা নির্ণয় করার জন্য ওই যৌগটাকে আমি ক্যাটায়ন অ্যানায়নে ভাঙলাম। অ্যানায়ন এটা CH3 অ্যাসিটেট আর Na+। এবারে তোমাকে বলেছে যে আচ্ছা অসীম লঘুতায় দিয়েছে, তাই এদের মাথায় আমি নটটা দিতে ভুলে গেছি, সবার মাথায় তুমি নটটা দিয়ে দাও, নটটা দিয়ে করো। তো এখানে দেখো তোমাকে এইটা আমি এই আয়নটা আমার এখানে যেগুলোর মোলার পরিবাহিতা প্রোভাইড করছে সেটা এর মধ্যে সেই আয়নটা আছে CH3COO-। তাহলে আমি কি করব না, এইটা লেখার জন্য এখানে জাস্ট একটা এর সঙ্গে আরেকটা H+ যুক্ত করে লিখবো। অর্থাৎ একটা H+ কে আমি এখানে এখন আনছি, তো এখানে তো H+টা ছিল না, H+ এর মোলার পরিবাহিতা, কিন্তু সেটা দেখবো পরে আমি এমন ভাবে লিখবো যে এটা কেটে যাবে। প্লাস কি দেখো এখানে Na+টা NaCl এর মধ্যে আছে, তাই আমি Na+টা লিখলাম প্লাস সঙ্গে Clটাও লিখলাম, যাতে আমি এটাই পরে লিখতে পারি। তাহলে Clও এখানে এক্সট্রা আনা হয়ে গেল, সেটাও দেখো আমি এমন ভাবে লিখবো সেটা পরে কেটে যাবে। এবারে কি লিখছি দেখো, এই যে হাইড্রোজেন আর Clটা এক্সট্রা নিয়ে এসেছি, তাই এখানে কি হলো মাইনাস করে এই ব্র্যাকেটের মধ্যে ওই দুটোর মোলার পরিবাহিতা লিখে দিলাম। যেটা তাহলে এই দুটো একসাথে পাশাপাশি দেখতে বোঝা যাচ্ছে এই দুটো কার মোলার পরিবাহিতা, না অ্যাসিটিক অ্যাসিডের মোলার পরিবাহিতা। এই দুটো মানে কার মোলার পরিবাহিতা, NaCl এর মোলার পরিবাহিতা। এই দুটো মানে কার মোলার পরিবাহিতা, HCl এর মোলার পরিবাহিতা। আর এদের মানটা আমার দেওয়া আছে, সেটা বসিয়ে আমি উত্তরটা এসে যাবে।
সেম দেখো এই অঙ্কও সেম, তোমরা এই কোলরাসের সূত্র দিয়ে, কোলরাসের সূত্র এবং কোলরাসের সূত্র দিয়ে এই অঙ্কগুলো কিন্তু এই বছরের জন্য তোমাদের খুব ইম্পর্টেন্ট আছে। তো এই মোটামুটি আমি একটা বেশ অনেকটা ডিটেলসেই আমি তোমাদের সব বিষয়গুলো বললাম। ক্লাসটা আস্তে আস্তে দেখে নাও, একটা প্রিপারেশনের জন্য এখনো অনেক মোটামুটি টাইম আছে। তো তোমরা এই চ্যাপ্টারটা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটাকে কাজে লাগিয়ে নিজেদের মতো করে রেডি করো। তোমরা যদি এই ভিডিওটা থেকে একটু উপকার পেয়ে থাকো অবশ্যই একটা কমেন্ট করে একটু লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের সাথেও কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ওকে, গড ব্লেস ইউ অল, থ্যাংকস ফর ওয়াচিং।